শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম শ্রেণীর ভূগোল বিষয় সম্পর্কে। তো তোমাদের সকলেরই রুটিন পাওয়া হয়ে গিয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। চলো আমরা শুরু করি। তো তোমরা জানো যে এবারে 15 নম্বরে পরীক্ষা আছে এবং 30 মিনিট সময়। তো সিলেবাসটা আমরা দেখে নিই যে কী কী আছে। প্রথমে দেখো যে পৃথিবীর গতি সম্পর্কে ধারণা, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান সেটি বিষয়ে আছে, বায়ুচাপ আছে এবং এশিয়া মহাদেশ সম্পর্কে বলা আছে। আজকে আমরা 100% কমনযোগ্য কিছু প্রশ্নোত্তর পর্ব এনেছি। সেই প্রশ্নোত্তর পর্বগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের আর কী কী বিষয় জানার আছে। যে বিষয় জানার আছে অবশ্যই আমাকে জানিও, আমি পরবর্তীকালে সেই বিষয়ের ওপর ভিডিও আনব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো দেওয়া আছে যে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি আছে? ইরাকের একটি তৈল খনি হল ঘাওয়ার, কিরকুক, সাফানিয়া, ওমর। তাহলে কি উত্তর হবে বলো? উত্তর হবে কিরকুক। পরবর্তী প্রশ্ন, অপসূর অবস্থান উত্তর গোলার্ধে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত ঋতুতে হয়। তাহলে অপসূর অবস্থান উত্তর গোলার্ধে কখন হয়? গ্রীষ্ম ঋতুতে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 88°30' 88°30' নাকি 82°30' পশ্চিম, নাকি 82°30' নাকি 84°30' তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে 82°30'। পরের প্রশ্নটির দিকে আমরা নজর দিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর অবস্থান আবর্তন বেগ সবচেয়ে বেশি থাকে? তাহলে উত্তর কি হবে? নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়? এশিয়ার হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়, যেটা চীনে অবস্থিত। পরের প্রশ্ন, কাকে চীনের ধানের গোলা বলে? কাকে চীনের ধানের গোলা বলে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই। এটি কাকে বলে? হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের গোলা। পরের প্রশ্ন দেখি, অনধিক 30টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাই এই সময়টি কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্তরেখাতে সূর্যকে দেখা যায়। তাই এই অঞ্চলকে মধ্যরাত্রি সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকেই জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা জানলাম এবং এ থেকে বুঝতে পারলাম মধ্যরাত্রির সূর্যের দেশ কোন দেশগুলো এবং কেন বলা হয়। পরবর্তী প্রশ্ন, 19শে ফেব্রুয়ারি তারিখটা প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? কারণ আমরা জানি যে 29শে ফেব্রুয়ারি এটি শুধুমাত্র লিপ ইয়ার বছরেতেই আসে। যে বছরগুলি লিপ ইয়ার অর্থাৎ 4 বছর অন্তর অন্তর তো লিপ ইয়ার হয়, সেই বছরই আসে। আর অন্য সালগুলিতে কি হয়, সেগুলো লিপ ইয়ার হয় না, 365 দিনে হয়, তখন কিন্তু ফেব্রুয়ারি 28 দিনে হয়। চলো তাও উত্তরটা একবার পড়ে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়ে থাকে, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে 29 দিন করা হয়। কারণ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় 365 দিন 6 ঘন্টা। সেই হিসেবে প্রত্যেক 4 বছর অন্তর 24 ঘন্টা অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায়। সেই দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে।
পরের প্রশ্ন আমরা দেখে নিই। অনধিক 50টি শব্দে উত্তর দিতে বলা আছে। ভূমির উচ্চতা এবং বায়ুচাপের মধ্যে কি সম্পর্ক আছে দেখো। ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে যে সম্পর্ক, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল ও বায়ুস্তরের প্রবল চাপে ও ভরে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে ঘনভাবে থাকায় বায়ুর চাপ সব থেকে বেশি হয়। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপ হ্রাস পায়। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 1 সেমি হারে কমে। আবার প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ 34 মিলিবার হারে কমতে থাকে, যার জন্য পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান যখন পাহাড়ে ওঠেন। পরের প্রশ্ন, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। সমচাপ রেখার কি বৈশিষ্ট্য আছে? বায়ুচাপের পরিমাণ, প্রথম বৈশিষ্ট্য হলো বায়ুচাপের পরিমাণ সমুদ্রতলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয়। বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে সাধারণত বায়ুচাপ 980 মিলিবার থেকে 1050 মিলিবার দেখা গেছে। সমচাপ রেখাগুলি পরস্পরকে স্পর্শ করে না। সমচাপ রেখাগুলি আবার পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে, কিন্তু রেখাগুলি দূরে দূরে আবহাওয়াকে শান্ত করতে থাকে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। পরের যে প্রশ্নটি দেখো, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি সম্পর্কে যা জানো লেখো। তাহলে টোকিও শিল্পাঞ্চলের যে বিভিন্ন সমস্যাগুলো, তোমরা ভালো করে দেখো যে সমস্যাগুলোর কী কী কথা বলা হচ্ছে। এইগুলো চাইলে তোমরা ভালো করে লিখে নিতে পারো। আমি শুধু পয়েন্টগুলোকে একটু হাইলাইট করে দিই। কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে নতুন শিল্প স্থাপনে সমস্যা সৃষ্টি। কেন এখানে নতুন শিল্প স্থাপনে সমস্যা সৃষ্টি হয় সেটা দেখো বলা আছে। অনেক বৃহত্তম জনবহুল শহর, এই সকল কারণে শিল্প কেন্দ্র স্থাপনের জন্য যে জমির প্রয়োজন সেটা পাওয়া যায় না। 2-এর আমরা পয়েন্ট দেখতে পেলাম। 3-এর পয়েন্ট হলো শহর কিন্তু খুবই ঘনবসতিপূর্ণ, যার কারণে এখানে সমস্যা দেখা যায় শিল্প স্থাপনে। পরবর্তীতে কি আছে? এখানকার কারখানা এবং পরিবেশ এতটাই বেশি দূষিত যে শিল্প স্থাপন অসম্ভব হয়ে পড়ছে। পরের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে শিল্পের জন্য যে কাঁচামাল এবং খনিজ লাগে বেশিরভাগটাই বিদেশ থেকে আসে, যার ফলে পরিবহনের একটা খরচ বেশি হয়। সেই সকল খরচগুলো করার ফলে যে নিজেদের যে লাভ, সেই লাভটি থেকে এরা ব্যাহত হয়। তো আমরা দেখতে পেলাম যে টোকিও শিল্পাঞ্চলের সমস্যা। এবারে পরবর্তী প্রশ্ন হলো, ইয়াংসিকিয়াং নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। কি কি কারণ আছে দেখো, পয়েন্টগুলো আলোচনা করি। অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমতল ভূমি হওয়ায় জীবন ধারণের জন্য আদর্শ। পরের প্রশ্ন, এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এর মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করেছে। খনিজ সম্পদের প্রাচুর্য দেখা যায়। শিল্পের বিকাশ, জনবহুলতা অঞ্চলটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। আভ্যন্তরীণ নদীপথ এবং বন্দরে সুবিধা থাকার জন্য এবং উন্নত পরিবহন ব্যবস্থা যোগাযোগের জন্য এ অঞ্চল অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধি লাভ করেছে। তাহলে আজকে আমরা ক্লাস 7 থেকে ভূগোল বিষয়ক অনেকগুলো বিষয় জানতে পারলাম। তোমাদের সকলকে জানাই পরীক্ষার বেস্ট অফ লাক। তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং মন দিয়ে পরীক্ষা দাও। অবশ্যই তোমাদের কি কি জানার দরকার অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং আর অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কিছু যদি অবশ্যই পাওয়ার থাকে, জানার থাকে, তোমরা আমাকে জানিও। তাহলে আজকের মতো এখানে আমি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।